শুরু করলাম বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ। হ্যাঁ, তাহলে আদি যুগের শুরু হয় কি দিয়ে? শুরু হয় হচ্ছে চর্যাপদ দিয়ে। বাংলা সাহিত্যের আদি যুগ শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে হচ্ছে চর্যাপদ দিয়ে। বাংলা সাহিত্যের আদি যুগ শুরু হয়েছে চর্যাপদ দিয়ে। আচ্ছা, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। প্রাচীনতম শাখা কিন্তু কাব্য, এটা মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না। শাখা, যখন বলবে শাখা তখন সেটা কাব্য। আর চর্যাপদ কি জিনিস? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। নিদর্শন, তাহলে নিদর্শন যখন বলবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, নিদর্শন বললে সেটা হচ্ছে চর্যাপদ। নিদর্শন বললে চর্যাপদ, নিদর্শন হচ্ছে চর্যাপদ। কিন্তু যখন বলবে শাখা, শাখা কথাটা গুরুত্বপূর্ণ, যখন বলবে শাখা, শাখা হচ্ছে কাব্য। এই দুটো উল্টোপাল্টা হবে, পরীক্ষার হলে আমরা ভুল করে চলে আসবো। হ্যাঁ, পরীক্ষার হলে আমরা ভুল করে আসবো। তাহলে নিদর্শন যখন বলবে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য, আর বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এইটা চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতার সংকলন, এই কথাটুকু পরীক্ষায় আসে যে এটা কিসের সংকলন, কি জিনিস এটা, এটা কাব্য বা কবিতার সংকলন। চর্যাপদের কবিতাগুলো কি হইতো? এটা কবিতা, কিন্তু এটা আবার গাওয়া হইতো। তাহলে যেহেতু এটা গাওয়া হইতো, সুতরাং এটাকে আরেকভাবে আমরা বলতে পারি এটা এক ধরনের গান। এইভাবে বলা যায় যে এটা একটা ধরনের গান। হ্যাঁ, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা পড়ছিলাম না, যে হচ্ছে ওই যে আহ, একটা বলবীর চির উন্নত মমশির। হ্যাঁ, এটা কিন্তু কবিতা, কিন্তু এখন কি ইউটিউবে ভিডিও দেখা যাবে, অনেক ভিডিও আছে সেখানে এই কবিতাকে গানের আকারে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, ওই রকম ধরে নিতে পারো যে চর্যাপদ, চর্যাপদ কিন্তু মূলত কবিতা বা কবিতার সংকলন, মূলত কবিতা বা কবিতার সংকলন। তবে যেহেতু এটা গাওয়া হইতো, কবিতাগুলো গাওয়া হইতো, সেই জন্য এটা গানও। পরীক্ষায় যদি অপশনে গান কবিতা দুটাই থাকে, তাহলে কিন্তু আমরা কবিতাতে টিক দিব। গান আর কবিতা দুটাই যদি থাকে, তাহলে আমরা কবিতাতে টিক দিব। হুম, কিন্তু যদি দুটা যদি না থাকে, তাহলে যেটা থাকবে সেটা আমরা অ্যান্সার দিব। গান থাকলে গানে অ্যান্সার দিব, কবিতা থাকলে কবিতা অ্যান্সার দিব। এই যেখানে লেখা আছে, তাই এগুলো একই সাথে গান ও কবিতা, একই সাথে গান ও কবিতা। আচ্ছা, এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, এটা কিন্তু লিখিত, লিখিত নিদর্শন এখন পর্যন্ত আমাদের পাওয়া গেছে যেটা, সেটা হচ্ছে চর্যাপদ। হয়তো ভবিষ্যতে অন্য কোনো কিছু পাওয়া গেলে সেটা হইতে পারে, কিন্তু আপাতত এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে চর্যাপদ। আবিষ্কার, চর্যাপদ কে আবিষ্কার করছে? ১৯০৭ সালে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে চর্যা বিনিশ্চয়, চর্যা বিনিশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন। নেপালে প্রাপ্ত পুঁথিটি গ্রন্থের নাম বর্ণিত হয়েছে চর্যা বিনিশ্চয়। এর অর্থ হচ্ছে পুঁথির পদগুলোর সাহায্যে কোনটি চর্য মানে আচরণীয় আর কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যেতে পারে। সহজ ভাষায় বলি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে গিয়েছে, ১৯০৭ সালে উনি নেপালের রাজ দরবারের, এই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে একটা পুঁথি আবিষ্কার করছে। সেই পুঁথিটার নাম কি? চর্যা বিনিশ্চয়। বিনিশ্চয়, এই পুঁথিটা সে আবিষ্কার করছে। হুম, এবং চর্য বিনিশ্চয় বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে কোনটি চর্য মানে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। যেমন আমি ধর্মের ভিত্তিতে যদি আমরা বলি না হালাল হারাম, মানে কোনটা আমরা করতে পারবো, এটা করা হালাল, আর এটা করা হালাম, হালাল না মানে হারাম। ওই রকম, মানে জাস্ট বোঝার খাতিরে বললাম আর কি, যে চর্য মানে কোনটি করার মতো আচরণীয়, আর কোনটা অনাচরণীয় মানে এটা করা উচিত না। হ্যাঁ, এটা হচ্ছে চর্য বিনিশ্চয়। এই পুঁথিটা সে পাইছে কোথায়? ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হইতে সে পাইছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর একটা উপাধি আছে, তার এই উপাধিটা হচ্ছে মহামহোপাধ্যায়। তার এই উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, হচ্ছে তার উপাধি। মহামহোপাধ্যায় হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি, এটা হচ্ছে মহামহোপাধ্যায়। আচ্ছা,
তারপরে আমরা নিচে গেলাম। চর্যাপদ প্রাচীন বাংলা, দুইটা কথা আছে, একটা হচ্ছে প্রাচীন বাংলা আর একটা হচ্ছে নেপালি অক্ষরে লিখিত। অক্ষর কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্রাচীন বাংলা অক্ষর আর একটা হচ্ছে নেপালি অক্ষরে লিখিত। তাহলে চর্যাপদ কি কি অক্ষরে লিখিত? প্রাচীন বাংলায়ও লিখিত, আবার নেপালি অক্ষরেও লিখিত। আচ্ছা, চর্যাপদের সাথে আরো দুইটা জিনিস পাওয়া গেছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা। চর্যাপদের সাথে পাওয়া গেছে ডাকার্ণব নামক একটা গ্রন্থ। আর কি পাওয়া গেছে? দোহা কোষ। দোহা কোষ, এই দোহা কোষ দুই ধরনের পাওয়া গেছে। দুই ধরনের দোহা কোষ পাওয়া গেছে, এটা আমরা পরে পড়বো কি কি ধরনের দোহা কোষ। আপাতত এটা পড়ি যে ডাকার্ণব পাইছি আর দুইটা দোহা কোষ পাইছি। তাহলে ডাকার্ণব একটা যিনি বই, দোহা কোষ দুইটা, আর চর্য চর্য বিনিশ্চয় একটা। এই মোট হচ্ছে চারটা জিনিস পাওয়া গেছে আমাদের এমপি3 বই অনুসারে। এমপি3 বইয়ের মতে যে 1907 সালে কি পাওয়া গেছে, মাত্র তিনটা পুঁথি বা তিনটা বই পাওয়া গেছে এমপি3 অনুযায়ী। কিন্তু অন্যান্য বই অনুসারে তারা বলতেছে, এবং স্যারের কোচিং এর স্যারের লেকচার অনুসারে তারা বলতেছে যে চারটা জিনিস পাওয়া গেছে, চারটা পুঁথি বা চারটা বই পাওয়া গেছে। হ্যাঁ, এই দোহা কোষের মধ্যে দুইটা আছে। হ্যাঁ, দুইটা দোহা কোষ আছে। হ্যাঁ, সেটা আমরা ইনশাল্লাহ পরে পড়বো। আচ্ছা, ডাকার্ণব যেটা, এই যে ডাকার্ণব, এই ডাকার্ণব জিনিসটা কি? এই ডাকার্ণব জিনিসটা হচ্ছে এটা অবহটহ ভাষায় লিখিত। অবহটট অবহটট ভাষায় লিখিত। হুম। তাহলে আমরা কি বললাম? চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা ও নেপালি ভাষায়, নেপালি অক্ষরে লিখিত ছিল। আর ডাকার্ণব হচ্ছে অবহটট ভাষায় লিখিত। অবহটট বলতে কি বোঝায়? অবহটট হচ্ছে অপভ্রংশ ভাষার পরবর্তী স্তর। অপভ্রংশ ভাষার পরবর্তী স্তর, মানে এটা এক ধরনের অপভ্রংশ ভাষা, কিন্তু অপভ্রংশ ভাষাটা আরেকটু পরবর্তীতে একটু মার্জিত হয়ে আরেকটু পরবর্তী যে রূপটা লাভ করছে সেটা হচ্ছে অবহট্ট। তাহলে এই অবহট্ট ভাষায় পাওয়া গেছে কোনটা? ডাকার্ণব। হুম। এরপরের লাইন আমরা পড়ি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে, 1916 সালে সবগুলো বই একসাথে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগুণ ও দোহা নামে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, চারটা জিনিসই গুরুত্বপূর্ণ। কে প্রকাশ করছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কোথায় থেকে? সে হচ্ছে সম্পাদনা করছে, সে সম্পাদনা করছে বইটা। কি নামে প্রকাশ করছে? হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগণ ও দোহা। এই যেখানে দোহা কোষ আছে যে, ওই জন্য দোহা। তাহলে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগণ ও দোহা নামে প্রকাশ করছে। কোথায় থেকে প্রকাশ করছে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছে। কত সালে প্রকাশ করছে? 1916 সালে প্রকাশ করছে। এই প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ। তাহলে কি কি? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে 1916 সালে সবগুলো বই, সবগুলো বই, সবগুলো মানে চারটা বই, টোটাল চারটা বই হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগুণ ও দোহা নামে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। আচ্ছা, রচনাকাল, এখন আমরা পর্ব হচ্ছে রচনাকাল। চর্যাপদের রচনাকাল হচ্ছে চর্যাপদের রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এখানে দুইজন মত দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয়েছে 650 খ্রিস্টাব্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে চর্যাপদ রচিত হয়েছে হচ্ছে 650 খ্রিস্টাব্দে। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে, অধিকাংশ মত দিয়েছে 950 থেকে 1200। অধিকাংশ মত দিয়েছে হচ্ছে 950 থেকে 1200। অধিকাংশের মত হচ্ছে 950 থেকে 1200। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দে চর্যাপদ রচিত হয়েছে, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মত হচ্ছে 950 থেকে 1200। আচ্ছা, পরের উপরের উপরের পৃষ্ঠার একদম ডান দিকে চলে যাই। হুম। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী, তাহলে শতাব্দীটা মনে রাখতে হবে, সপ্তম থেকে দ্বাদশ। সপ্তম শতাব্দী বলতে আমরা কি বুঝবো? 600 থেকে শুরু, 601 থেকে শুরু। হ্যাঁ, আর দ্বাদশ বলতে কি বুঝবো? তখন 1100, যখনই যেটা বলবো তার আগেরটা ধরতে হবে, তাহলে 1100।
পার হবে। তাহলে এভারেজ আমরা বলতে পারি 650 থেকে 1200, এই কথাটা এখানে বলতেছে, 650 থেকে 1200। হ্যাঁ, তাহলে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদগুলো রচিত হয়েছে। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, শতাব্দী আকারেও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তাহলে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদগুলো কি হয়েছে, রচিত হয়েছে। চর্যাপদের আনুমানিক বয়স কত? তাহলে চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। এখানে 1000 বছর বলছে, আমরা পড়বো 1000 বছর। চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। 1000 বছর কেন বলতেছি, আমরা ধরে নিয়েছি অধিকাংশের মত। হ্যাঁ, কারণ এই যে আমরা পড়লাম সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মত হচ্ছে 950 থেকে 1200, তাই না? আর এখন আমাদের কত চলতেছে, এখন আমাদের চলতেছে হচ্ছে 2026 সাল। তাহলে 950 থেকে 1200 যদি এভারেজ আমরা ধরি 1000 সাল, সে 1000 সালে থেকে 1000 সালে পাওয়া গেছে, আর এখন হচ্ছে আমাদের 2000 সাল চলতেছে। হ্যাঁ, তাহলে ওই হিসাবে আর কি আমাদের চর্যাপদের বয়স হয়েছে পাওয়ার এখন পর্যন্ত, মানে তৈরি মানে চর্যাপদটা লেখা হয়েছে সেই হিসাবটা হচ্ছে প্রায় 1000 বছর আগে। এখন থেকে প্রায় 1000 বছর পূর্বে চর্যাপদ লেখা হয়েছে, কিন্তু পাওয়া গেছে কিন্তু 1000 বছর পূর্বে না, পাওয়া গেছে কিন্তু মাত্র 100 বছর আগে, 1907 সালে। পরীক্ষার হলে এই দুটা কিন্তু ভুল হইতে পারে। পাওয়া গেছে, চর্যাপদ পাওয়া গেছে কত সালে, আর চর্যাপদ আমি লেখা হয়েছে কত সালে। পাওয়া আর লেখা এক জিনিস না। আমি এখন লিখছি, আমি 1000 বছর আগে লিখছি, কিন্তু আমার লেখাটা পাওয়া গেছে মাত্র 100 বছর আগে। হ্যাঁ, এই, আচ্ছা, পরের লাইন আমরা পড়ি। বাংলার পাল বংশের রাজারা, কোন বংশের রাজা? বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। পাল বংশের রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ, পাল বংশের রাজারা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলে, তাদের আমলে চর্যা গীতিগুলোর বিকাশ ঘটেছিল। তাহলে চর্যাপদ বা চর্যা গীতিগুলোর বিকাশ ঘটেছিল কার আমলে? পাল বংশের রাজাদের আমলে। চর্যাপদের এটার বিকাশ ঘটছিল কার আমলে? পাল বংশের রাজাদের আমলে। তারা কেমন ছিল? তারা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো। তাহলে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, তাহলে চর্যাপদ কোন ধর্মের লোকদের ইয়ে করা? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোকদের। বৌদ্ধ ধর্মের, এটা মনে রাখতে হবে। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত হচ্ছে চর্যাপদ। পাল বংশের পরে কি আসে? পাল বংশের পরে আসে হচ্ছে সেন বংশ, সেন বংশ। এবং সেন বংশ কিন্তু মূলত হিন্দু ধর্ম। সেন বংশের রাজারা ছিল মূলত হিন্দু ধর্ম, এবং তারা কি করত? তারা হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কারকে রাজধর্ম হিসেবে গ্রহণ করছিল। সেন বংশের রাজারা কি করছিল? তারা ব্রাহ্মণ্য সংস্কারকে রাজধর্ম হিসেবে গ্রহণ করছিল, সেন বংশের রাজারা। হ্যাঁ, ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এদেশ হতে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে। বৌদ্ধ সিদ্ধাচার্যরা বলতে পাল বংশের রাজারা এদেশ থেকে বিতাড়িত হয়, তাদেরকে এদেশ থেকে তাড়ায় দেওয়া হয়, এবং তারা আশ্রয় নেয় কোথায়? নেপালে যায় আশ্রয় নেয়। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন, ওই যে আমরা উপরে প্রথমেই পড়ছিলাম, বাংলা সাহিত্যের নিদর্শন বললে কি? চর্যাপদ। শাখা বললে হচ্ছে কাব্য। তাহলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাইরে আমরা কোন দেশে পাবো? আমরা পাই হচ্ছে নেপালে। এই জন্যই তো নেপালে গিয়ে পাওয়া গেছে, কারণ এরা যখনই তাড়াই দিছে, কারণ এরা কোথায় ছিল? এই যে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে পাল বংশের রাজারা, মানে যারা মূলত এই চর্যাপদগুলো লেখছে, তারা কোথায় ছিল? তারা মূলত ছিল সোমপুর বিহার, সোমপুর বিহার, সোমপুর বুদ্ধ বিহার আমরা বলি না, নওগাঁতে, নওগাঁতে এখানে তারা ছিল। তো নওগাঁ থেকে বাংলাদেশে ম্যাপ দেখলে দেখা যাবে নওগাঁ থেকে নেপাল হচ্ছে কাছে। হ্যাঁ, নওগাঁ থেকে নেপাল কাছে। হ্যাঁ, তো সুতরাং বাংলাদেশ থেকে এদেশ থেকে যখন তাড়াই দিছে, তখন তারা তাড়াতাড়ি করে নেপালে চলে গেছে। হুম, আচ্ছা, এ- এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই জন্য আমরা কোথায় পাই? এই জন্য বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাইরে আমরা কোথায় পাই? নেপালে পাই। আচ্ছা, পরের লাইন পড়ি। সেটা হচ্ছে চর্যাপদ ও বাঙালি জীবনের সমাজ চিত্র। এটা কি দেখি। চর্যাপদ সে আমলের জীবনযাত্রার নানা আচার ব্যবহার, রীতিনীতি, জীবিকা, অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়। এই চর্যাপদের মধ্যে কিন্তু আমরা সে সময়ের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তারা কি বেশি ধনী ছিল না গরিব ছিল, তারা কি কাজ করত, কি ধরনের কাজ করত,
কি কাজ করে জীবিকা নির্বাহ করতো, এগুলো সব এই চর্যাপদের মধ্যেই আছে। এখান থেকে আমরা সে সময়ের মানুষের জীবনযাত্রার মান, তাদের কর্মকাণ্ড, এগুলো কি কাজের মাধ্যমে তারা জীবন নির্বাহ করতো সেটা আমরা জানতে পারি। হুম। তাহলে চর্যাপদে অর্থনৈতিক অবস্থা, সে সময়ের মানুষের অর্থনৈতিক অবস্থা জানা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে চর্যাপদের ভাষা বিতর্ক। চর্যাপদের ভাষা বিতর্ক আমরা পড়ব। ভাষা বিতর্ক। চর্যাপদের শব্দগুলো হচ্ছে অপরিচিত, শব্দ ব্যবহারের রীতি বর্তমান রীতি থেকে ভিন্ন, তাই এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয়। এটা লাগবে না, পরেরটুকু লাগবে। এই পরের লাইন থেকে সবগুলা লাগবে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কি ভাষা বলছে? সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা। আলো আঁধারি ভাষা বলতে বোঝায় খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না, এইরকম ভাষা। তাহলে এখানে তিন চারজনের মত আমরা পাবো। প্রথম মতটা হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর। প্রথম মতটা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মত, সেই মতটা আমরা বললাম। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। সন্ধ্যা ভাষার আরেক অর্থ হচ্ছে আলো আধারি ভাষা। আলো আধারি বলতে কি বোঝায়? খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না, এটা হচ্ছে চর্যাপদের ভাষা। এবার পড়বো ২ নম্বর। ২ নম্বরটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। এটার ইংরেজিটা হচ্ছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাকে সংক্ষেপে আমরা বলি ODBL, এটা হচ্ছে সংক্ষেপে বলি। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সে, তার একটা বই আছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, বা ইংলিশে হচ্ছে দি অরিজিন, মানে ইংলিশটা বেশি প্রসিদ্ধ আর কি, সেই জন্য বলতেছি দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় আসলে ইংলিশটাই বেশি আসে, ইংলিশ নামে। এই যে বইটা উনি লেখছে, এই বইয়ে তিনি একটা কাজ করছে। কি কাজ করছে? এই বইয়ে তিনি করছে কি, এই বইয়ে তিনি এই যে চর্যাপদ, এই চর্যাপদের ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ, এই তিনটা জিনিস বিবেচনা করছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব বিবেচনা করছে, ব্যাকরণ বিবেচনা করছে, ছন্দ বিচার করছে। তিনটা জিনিস বিচার করছে, বিচার করে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। তার সিদ্ধান্ত অনুযায়ী চর্যাপদ কি ভাষায় রচিত? তার সিদ্ধান্ত অনুযায়ী চর্যাপদ আদি বাংলা ভাষায় রচিত। এই যে আমরা চর্যাপদের পৃষ্ঠায় পড়লাম না, যে চর্যাপদের অক্ষরগুলো কিরকম? প্রাচীন বাংলার নেপালি অক্ষরে। সুতরাং কে বলতেছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তাহলে বাংলা চর্যাপদ কি ভাষায় রচিত? চর্যাপদ হচ্ছে আদি বাংলা ভাষায় রচিত। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দ বলা হয় আধুনিক ছন্দের বিচারে। আচ্ছা, এরপরে দেখি। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? এটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, তিনি চর্যাপদকে নিয়ে যে তার লেখা একটা বই লিখছে বা সম্পাদনা করছে, সেই বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। এটা হচ্ছে আমরা পাইলাম ৩ নম্বর। এটা আমরা পাইলাম কয় নম্বর? ৩ নম্বর। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। সেকালে বাংলা, উড়িয়া ও অসমিয়া, এই তিনটা ভাষা একটু মনে রাখা লাগবে। ১ নম্বর বাংলা, ২ নম্বর উড়িয়া, ৩ নম্বর হচ্ছে অসমিয়া। হ্যাঁ, এই তিনটা ভাষার পার্থক্য খুব সামান্য ছিল, তাই ভাষাগুলোকে বাংলার সহোদর ভাষা গোষ্ঠী বলা হয়। তাহলে আমরা যদি বলি নিচের কোন ভাষাগুলা বাংলার সহোদর ভাষা, তখন আমরা কি বলবো? বাংলা যেহেতু আছে, বাংলার বলার দরকার নেই। উড়িয়া আর অসমিয়া, উড়িয়া ও অসমিয়া। উড়িয়াটা হচ্ছে উড়িষ্যার ভাষা, আর অসমিয়াটা হচ্ছে আসামের ভাষা।
উড়িয়াটা হচ্ছে উড়িষ্যার ভাষা, অসমিয়াটা হচ্ছে আসামের ভাষা। তাহলে এই উড়িষ্যা এবং আসামের যে ভাষা, সেই দুইটা ভাষা হচ্ছে বাংলা ভাষার সহোদর ভাষা গোষ্ঠী বলা হয়। আচ্ছা, চর্যাপদ উড়িয়া, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিজ নিজ ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচিত। তাহলে কোথায় কোথায় আদি নিদর্শন হিসেবে বিবেচিত? উড়িষ্যাতে এটা বিবেচিত, বিহারেও বিবেচিত, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাঁচটা জায়গা। উড়িষ্যা, আসাম তো আমরা আগেই পড়লাম, উড়িয়া অসমিয়া যেহেতু পড়লাম, এই দুটো তো আছেই, বাংলাদেশ তো আছেই, বাংলা যেহেতু, তাহলে আর দুইটা হচ্ছে বিহার আর হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে এই পাঁচটা এলাকার লোকজনই চর্যাপদকে নিজেদের এলাকার নিদর্শন হিসেবে দাবি করে, সহজ কথায়। চর্যাপদের চর্যাপদের পদগুলো, চর্যাপদের মণি দত্ত কি করছে? চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করছে, টিকার মাধ্যমে ব্যাখ্যা করছে। কে ব্যাখ্যা করছে? মণি দত্ত ব্যাখ্যা করছে, মণি দত্ত। কিসের মাধ্যমে ব্যাখ্যা করছে? টিকার মাধ্যমে ব্যাখ্যা করছে। কি? চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে সে ব্যাখ্যা করছে। হ্যাঁ, তিনি যে ব্যাখ্যা করছে, তিনি চর্যাপদের প্রায় যে 46.5টা পদ আছে, পাওয়া গেছে, সবগুলা পদেরই ব্যাখ্যা করছে, তবে একটা পদের ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। এটা হচ্ছে 11 নম্বর পদ, এটাই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, যেইটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। এটা হচ্ছে 11 নম্বর পদ। তাহলে চর্যাপদের যে বিভিন্ন পদের ব্যাখ্যা করছে, সেই পদের ব্যাখ্যা আমরা কোনটা খুঁজে পাওয়া যায়নি? মণি দত্ত যে ব্যাখ্যাটা করছে ত্রিকার মাধ্যমে, 11 নম্বর পদের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। তাহলে চর্যাপদের আমরা ভাষা বিতর্ক পড়লাম, ভাষা বিতর্কটা একবার রিক্যাপ করি, খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে ভাষা বিতর্কে তিনজন সাহিত্যিক তিনটা কথা বলছে, তিনজন সাহিত্যিকের মতে চর্যাপদের ভাষা তিন রকম। সর্বপ্রথম ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা বলতে বোঝায় খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না, এটা হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে। 2 নম্বর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হচ্ছে আদি বাংলা ভাষা। সহজ কথা, আদি বাংলা ভাষা। এবং এই যে চর্যাপদের ভাষা যে আদি বাংলা ভাষা, এটা সে কি বিবেচনা করছে? চর্যাপদের ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ, এগুলো সব বিবেচনা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে চর্যাপদ আদি বাংলা ভাষায় রচিত। এবং এই সিদ্ধান্তটা সে কোথায় জানাইছে? তার একটা বিখ্যাত বই আছে, দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এই বইটাতে সে রচনা করছে, এই ব্যাপারটা উল্লেখ করছে। আচ্ছা, 3 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ এর ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। আমরা পরবর্তীতে আরো দু একজন রাইটারের কথা শুনবো, তারা কি বলছে, আরো দু একজন রাইটার আছে, তাদের ভিন্ন ভিন্ন মত আছে, সেটা আমরা পড়বো। এই তিনটা পরপর সিরিয়ালে মনে রাখলে ইনশাল্লাহ এগুলোর মধ্যে একটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলাদারি ভাষা, ডক্টর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি আদি বাংলা ভাষায় রচিত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক যে বইটা লিখছে তার নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ বিষয়ক যে বইটা লিখছে সেটা হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর হরপ্রসাদ শাস্ত্রী আর এখানে কোনো বই লেখে নাই, বরং হরপ্রসাদ শাস্ত্রী সরাসরি সে যে চারটা জিনিস পাইছে, চর্য, চর্যা, বিনিশ্চয়, তারপরে ডাকার্ণব, দুইটা দোহাকোষ, এই মোট চারটা জিনিস পাইছে, চারটাকে সে এক জায়গায় করে সে যে নামটা দিছে তার নাম হচ্ছে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগণ ও দোহা, এই নামে সে দিয়েছে। প্রত্যেকেরই গ্রন্থ বা বই বা তার সংকলনের নাম আমরা মনে রাখলাম। হুম। আচ্ছা, একটু উপরের লাইন, একদম উপরে, এই পৃষ্ঠার উপরে একটা লাইন আমি এক্সট্রা করে লিখে রাখছি, এটা একটু পড়ি। সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য আর বাংলা, এটা কিন্তু আমরা বলে দিয়েছি, তারপর আরেকবার বলি যে বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যের মধ্যে কোন সাহিত্য বেশি পুরাতন? ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচারটা বেশি পুরাতন। কেন? কারণ ইংরেজি সাহিত্য শুরু হয় হচ্ছে 450 থেকে শুরু হয়। হ্যাঁ, আর বাংলা সাহিত্য হচ্ছে 650 থেকে শুরু হয়। হ্যাঁ, এই আরেকটা হচ্ছে চর্যাপদ রচনার উদ্দেশ্য কি? চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে ধর্ম চর্চা,
চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে ধর্মচর্চা, কারণ এই যে আমরা এখানে পড়ছি যে এটা হচ্ছে কোন ধর্মের লোকরা ইয়ে করছে, বৌদ্ধ ধর্মের লোকেরা। এবং কি হইতো, চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত, তাদের এটা ছিল সাধন সঙ্গীত। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা পরীক্ষায় আসবে, হ্যাঁ সম্ভাবনা আছে। সেটা হচ্ছে দুই ধর্মের রাজারা এখানে ছিল। দুই ধরনের রাজারা ছিল, একটা হচ্ছে পাল বংশের রাজা, আর একটা হচ্ছে সেন বংশের রাজা। পাল বংশের রাজা আর সেন বংশের রাজা। পাল বংশের রাজারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, সেন বংশের রাজারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু ধর্মাবলম্বী, পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী, সেন বংশের রাজারা হিন্দু ধর্মাবলম্বী। এইটুকু একটু মনে রাখবো। হ্যাঁ, কে আগে আসছে কে পরে আসছে এটা মনে রাখার জন্য উপরে আমি লিখে রাখছি পালস সেন। পালস সেন মানে পালরা আছে আগে, সেনরা হচ্ছে পরে, এই জন্য মনে রাখার জন্য পালস সেন লিখে রাখছি। আচ্ছা, সাইড দিয়ে একটা কথা আমি লিখে রাখছি, সাইড দিয়ে এই পৃষ্ঠার সাইড দিয়ে একটা কথা লিখে রাখছি, এটা একটু পড়া দরকার। ডক্টর সুকুমার সেনের মতে হচ্ছে চর্যাপদ রচনা হয়েছে 900 সাল থেকে 1350 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে। এটা লেখা আছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইয়ে, এটা লেখা আছে। হ্যাঁ, ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইটা আছে যে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদ লেখা হয়েছে 900 থেকে 1300 সালে। তাহলে আমরা তিনটা ভিন্ন ভিন্ন সাল পাইলাম চর্যাপদ লেখার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ লেখা হয়েছে 650 খ্রিস্টাব্দে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মত, এবং এটাই আমাদেরকে মূলত পড়তে হবে, সেটা হচ্ছে 950 থেকে 1200। এবং ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 সাল। এটাতে তিনটা জিনিস আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানকার যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা পড়ে ফেলবো। এখানে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পড়ে ফেলবো। এখানকার যে এমসিকিউ আছে টোটাল প্রায় 34টা এমসিকিউ আছে। এই 34টা এমসিকিউ পড়ার পরে আমরা একটা বিরতি দিব। কেন? কারণ এরপরে চর্যাপদের বাকি অংশ আছে, এবং বাকি অংশগুলো একটু কঠিন, মাথায় একটু ঠান্ডা রেখে না পড়লে বাকি অংশগুলো সহজে মাথায় ঢুকবে না। এই জন্য সামান্য একটু বিরতি, 15 মিনিট 20 মিনিট বা 30 মিনিট একটা ছোট্ট বিরতি দিয়ে তারপরে আমরা আবার পরের অংশটা পড়বো, এবং ইনশাল্লাহ চর্যাপদটা আমরা শেষ করব। তাহলে আমরা আহ আহ, প্রশ্নে চলে যাই, এমসিকিউ গুলাতে চলে যাই, MP3। তাহলে প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা কি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটা? এই যে এটা কিন্তু প্যাচ লাগবে, শাখা কোনটা আর নিদর্শন কোনটা। প্রাচীন শাখা কিন্তু কাব্য। আমরা পড়লাম বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা, এই যে উপরে আমি লিখছি, শাখা হচ্ছে কাব্য কিন্তু নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই দুটা কিন্তু ভুল হবে পরীক্ষার হলে। তাহলে এটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটা? শাখা হচ্ছে কাব্য। যদি বলে নিদর্শন কোনটা, তখন হচ্ছে চর্যাপদ। এটা হচ্ছে 1 নম্বর। তো 2 নম্বর, এই পরের পৃষ্ঠায় নাই, তারপরের পৃষ্ঠায় আবার আছে। হ্যাঁ, 2 নম্বরে আমরা চলে যাই, 2 নম্বর প্রশ্ন, মানে পরের পৃষ্ঠাটাতে নাই, তারপরের পৃষ্ঠায় চলে যাই, তারপরের পৃষ্ঠায় আছে। হুম, 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এই যে এবার নিদর্শন বলছে। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা? প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা আমরা পারবো। হুম। আচ্ছা, এরপরে বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কোনটা? ওই যে আমরা পড়ছিলাম চর্যাপদ একই সাথে কবিতা এবং গান, এটা কবিতাও এবং গান দুটাই, কিন্তু যদি একসাথে দুটাই থাকে তাহলে অপশনে আমরা কি দিব? কবিতা দিব। হুম। তাহলে বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কি? চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্যের নিদর্শন? চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের আদি যুগের কাব্যের নিদর্শন, আদি যুগ। চর্যাপদ কি জিনিস? চর্যাপদ মূলত, এইখানে এবার একটা ঝামেলা, এইখানে এই প্রশ্নটা নিয়ে এর এখানে মানে এমসিকিউ, লাইভ এমসিকিউ এক ধরনের বলছে, আর এখানে MP3 তে এক ধরনের বলছে। চর্যাপদ হলো মূলত গানের সংকলন নাকি কবিতার সংকলন? হ্যাঁ, এটা কিন্তু মূলত প্রথমে হচ্ছে কবিতা, প্রথমে কবিতা, কিন্তু এটা গাওয়াও হইতো, তাহলে দুটাই হবে অপশনের উত্তর। হ্যাঁ। হ্যাঁ, এটা লাইভ এমসিকিউ এর মতে এটা হচ্ছে কবিতার সংকলন, কবিতাটা আগে। হ্যাঁ, কিন্তু MP3 এর মতে হচ্ছে এটা গানের সংকলন।
MP3 বলছে এটা হচ্ছে গানের সংকলন, যদি দুটাই অপশনে থাকে তাহলে এটা গানের সংকলন দিতে, কিন্তু লাইভ MCQ বলছে এটা হচ্ছে কবিতার সংকলন। সুতরাং এটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এরপর হচ্ছে চর্যাপদ, 6 নম্বর প্রশ্ন। চর্যাপদ হলো কি? চর্যাপদ হলো একগুচ্ছ ধর্ম উপদেশ, সাধন সঙ্গীত, জীবনাচরণ পদ্ধতি, নাকি দেবী বন্দনা? চর্যাপদ হলো সাধন সঙ্গীত, আমরা পড়ে আসছি, লেখা ছিল সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত হচ্ছে চর্যাপদ। হুম। আচ্ছা, এরপর আমরা পড়ব বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? দেখো কতগুলা কতগুলা বিসিএস এ আসছে, কতগুলা বিসিএস এ আসছে, দুইটা বিসিএস এ আসছে। আদি নিদর্শন 34 বিসিএস এ আসছে, আর এটা হচ্ছে কত, 30 বিসিএস এ আসছে। হ্যাঁ, দুইটা বিসিএস এ আসছে। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কত সালে? 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায় থেকে? এইখানে কিন্তু উল্টাপাল্টা হবে, এটা মনে রাখতে হবে। চর্যাপদ কিন্তু আবিষ্কৃত হয়েছে রাজ দরবারের গ্রন্থাগার হতে, নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে, এটা হচ্ছে উত্তর। এখানে কিন্তু আরাকানের রাজ গ্রন্থাগার দিয়েছে। আবার বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে, এটা বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে আরেকটা পুঁথি আমরা পাইছি, সেটা আমরা পরবর্তীতে পড়বো, মধ্যযুগে যাই পড়বো। হ্যাঁ, সুতরাং নেপালের রাজ গ্রন্থাগার থেকে পাইছে চর্যাপদ, এটা মনে রাখতে হবে। বাংলা ভাষার, এই যে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে, এটা কিন্তু 28 বিসিএস এ আসছে, 28 বিসিএস এর কোশ্চেন, এটাও মাথায় রাখতে হবে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন, 9 নম্বর প্রশ্ন পড়তেছি। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এবং ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর একটা উপাধি আছে, আমরা পড়ছিলাম, মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়, এটা হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি, মহামহোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা এখন কি পড়বো? পরেরটা 10 নম্বর প্রশ্ন আমরা পড়ি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন নেপালে, গিয়েছিলেন নেপালে। নেপালের কোথায়? তিব্বতে। তাহলে এটা হবে উত্তর। নেপালের তিব্বতে গিয়েছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, কি সংগ্রহ করার জন্য? পুঁথি সংগ্রহ করার জন্য, নেপালের তিব্বতে। হুম। চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? এটা 43 বিসিএস এ আসছে, কোথায় পাওয়া গেছে? 43 বিসিএস এ আসছে। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রাপ্তি স্থান হচ্ছে নেপাল। আমরা কোথা থেকে পাইছি? নেপাল থেকে পাইছি। হ্যাঁ। চর্য চর্যা বিনিশ্চয়, চর্য চর্যা বিনিশ্চয় বা চর্যা চর্য বিনিশ্চয়, এইটা শব্দের অর্থ কি? এটা 37 বিসিএস এর প্রশ্ন, এইটা 37 বিসিএস এর প্রশ্ন। এটা কোথায় পাওয়া গেছে? এটার মানে অর্থটা কি? অর্থ হচ্ছে, আমরা পড়ছিলাম কোনটি চর্য এবং কোনটি অচর্য বা অনাচর্য। হ্যাঁ, মানে কোনটি আচরণীয়, চর্য বলতে বোঝায় কোনটি আচরণীয়, আর অচর্য বা অনাচর্য বলতে বোঝায় কোনটি আচরণীয় নয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খ নম্বরটা হবে উত্তর। হুম, এইটা। তারপরে আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ডাকার্ণব কোন ভাষায় রচিত? ডাকার্ণব হচ্ছে অপভ্রংশ ভাষায় রচিত, অপভ্রংশ ভাষায় রচিত। ডাকার্ণব অপভ্রংশ ভাষায় রচিত। কারণ কি? আমরা পড়ছিলাম ডাকার্ণব, এই যে কিছুক্ষণ আগে পড়লাম যে ডাকার্ণব অপভ্রংশ ভাষায় রচিত, মূলত পড়ছি অবহট্ট ভাষায় রচিত, অবহট্ট ভাষায় রচিত। এই অবহট্ট ভাষাটা হচ্ছে অপভ্রংশ ভাষার একটা পরবর্তী রূপ হচ্ছে অবহট্ট। হ্যাঁ, তো অবহট্ট যেহেতু অপশনে নাই, সেহেতু অপভ্রংশ ভাষাটাই আমরা উত্তর দিব। হুম, এটা হচ্ছে ডাকার্ণব। এরপর হচ্ছে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? কোথায় থেকে প্রকাশিত হয়? 14 নম্বর প্রশ্ন। এটা প্রথম প্রকাশিত হয় হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হাজার বছরের বাংলা ভাষার গদ্যগ্রন্থ দোহাকুশ নামে প্রকাশ করেন। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন? এই যে সম্পাদন করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। সামনে শ্রী দেখ আর যেটাই দেখ, আমরা হরপ্রসাদ শাস্ত্রী কথাটা মনে রাখা লাগবে, তাহলেই হবে। এটা হচ্ছে খ নম্বর উত্তর। এবার হচ্ছে 16 নম্বর প্রশ্নে গেলাম। 16, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি?
যে গ্রন্থ নামে প্রকাশ করছিলেন সেই নামটা হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগণ ও দোহা। এটা মনে রাখা লাগবে কিন্তু। এই নামে তিনি প্রকাশ করছিলেন। হ্যাঁ, কিন্তু এই নামে কিন্তু তিনি পাননি, পাইছেন কিন্তু চর্যাচর্য বিনিশ্চয় নামে। মানে প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে, যদি প্রশ্নে বলে যে কোন নামে পাওয়া গেছিল, তখন নামটা হবে কিন্তু চর্যাচর্য বিনিশ্চয়, এটা উত্তর হবে। কিন্তু প্রশ্নে আসছে কোন নামে উনি প্রকাশ করছেন, প্রকাশ করার জন্য তিনি আলাদা নাম দিছিলেন এখানে। কেন আলাদা নাম দিছিলেন? কারণ তিনি শুধুমাত্র চর্যাপদ পায় নাই, চর্যাপদের সাথে আরো তিনটা বই পাওয়া গেছে বা তিনটা পুঁথি পাইছি। হ্যাঁ, চারটা জিনিস মিলে এই জন্য এটা নাম দিয়েছে হাজার বছরের পুরাণ বাংলা। হাজার কেন বললো? ওই যে আমরা বললাম যে 950 থেকে 1300, মানে এভারেজে হচ্ছে 1000 সাল থেকে এখন হচ্ছে 2000 সাল, 26 সাল চলতেছে, মানে প্রায় 1000 বছর বয়স হয়ে গেছে চর্যাপদের। এই জন্যই উনি এই নামটা দিয়েছিলেন যে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগণ ও দোহা। হুম, এইটা। আচ্ছা, 17 নম্বর কোশ্চিনে আসি। 17 17 কোশ্চেন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ওই যে বারবার বলতেছি, নিদর্শন বললে কিন্তু কি হবে? নিদর্শন হবে চর্যাপদ। চর্যাপদ অপশনে না থাকলে আরো যে দুইটা তিনটা জিনিস পাওয়া গেছে সেগুলাও কিন্তু নিদর্শন। আরো যে দুইটা তিনটা জিনিস আছে সেগুলো নিদর্শন। যেমন চর্যাপদের সাথে আমরা কি পাইছি? দোহা কোষ পাইছি। চর্যাপদের সাথে আমরা কি পাইছি? ডাকার নোট পাইছি। এগুলো সবগুলোই কিন্তু নিদর্শন, যদি চর্যাপদ অপশনে না থাকে। চর্যাপদ অপশনে থাকলে চর্যাপদই হচ্ছে উত্তর হবে। এটা কিন্তু 35 বিসিএস এর প্রশ্ন, সুতরাং খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এইটা আমরা পাইছি, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটা? চর্যাপদ অপশনে থাকলে চর্যাপদ দিব, চর্যাপদ না থাকলে দোহাকোষ থাকলে দোহাকোষ দিব, ডাকার নোট থাকলে ডাকার নোট দিব, যেটা থাকবে সেটাই দিব ইনশাল্লাহ। সবগুলা থাকলে চর্যাপদ দিব। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কত? এই যে আমরা রচনাকাল পড়ছি হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক, সপ্তম থেকে দ্বাদশ শতক। হ্যাঁ, কারণ কারণ কি? কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমরা পড়ছিলাম 650 সালে রচনা হয়েছে। হ্যাঁ, এই জন্য 650 মানে হচ্ছে সপ্তম শতক। হ্যাঁ, আর সবাই যায় বলছে যে এটা এই রচনাকালটা শেষ হয়েছে, সবার কথা হচ্ছে প্রায় 1200 অথবা 1350। সব রায়, সব যত ভাষাবিদ ছিল বা যত সাহিত্যিক ছিল তাদের সবার মতে 1200 বা 1350-এ শেষ হয়েছে, মানে এই হচ্ছে দ্বাদশ শতক যায় শেষ হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের বয়স আনুমানিক কত? এই যেটা আমরা পড়ছি 1000 বছর, একটু আগে পড়লাম। চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। বাংলা সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস, এই দুইটার মধ্যে কোনটা বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটা আমরা প্রথমেই পড়ছি। কোনটা বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস, কারণ ইংরেজি সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত, আদি যুগ ইংরেজি সাহিত্যে। আর বাংলা সাহিত্যের আদি যুগ হচ্ছে 650 থেকে 1200, সুতরাং ইংরেজি সাহিত্যটা আগে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ইংরেজি সাহিত্যের এই যে এখানে লিখে দিয়েছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, যেটা লিখিত হয়েছে কত সালে? 650-এর দিকে। আর ইংরেজি সাহিত্যের প্রথম সাহিত্যকর্ম বিওল্ফ, বিওল্ফ হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম সাহিত্যকর্ম, এটা লেখা হয়েছে প্রায় 450 খ্রিস্টাব্দের দিকে, এই জন্য ইংরেজি সাহিত্য বেশি পুরাতন। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? খুব সহজ, আমরা পড়ছিলাম বৌদ্ধ সহজিয়া ধর্ম, বৌদ্ধ সহজিয়া, সুতরাং এটা হবে হচ্ছে বৌদ্ধ ধর্ম। ওই যে দুইটা কথা বললাম, পালস সেন, পালস সেন, পালস সেন, পাল প্রথমে সেন পরে। পাল প্রথমে হচ্ছে বৌদ্ধ, পালরা ছিল বৌদ্ধ, আর হচ্ছে সেনরা ছিল হিন্দু। শেষ, 21 নম্বর শেষ। এবার আমরা যাব হচ্ছে 22 নম্বর, 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? মূলত ছিল হচ্ছে ধর্ম চর্চা। চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে কি? ধর্মচর্চা। 23 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? কোন রাজবংশের আমলে শুরু হয়? এই যে পালদের সময়, এই যে আমরা মনে রাখার বুদ্ধি, পালস সেন, পাল আগে সেন পরে, পাল আগে সেন পরে, পাল সেন। তাহলে পালদের সময় লেখা শুরু হয়েছে, আর পূর্ণতা পাইছে যায় সেনদের সময়। তাহলে হচ্ছে কোথায়? এটা হচ্ছে পালদের সময় রচনা শুরু হয়েছে। 24 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থের মাধ্যমে? প্রাচীন বাংলা বললে চর্যাপদের মাধ্যমে, আদি যুগ বা, হ্যাঁ, কারণ অর্থনৈতিক পরিচয় আমরা পাই, তাদের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আমরা জানতে পারি চর্যাপদের মাধ্যমে। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা কে বলছে?
এটা হচ্ছে বলছিল কে মনে আছে? কোন গ্রন্থের ক্ষেত্রে? চর্যাপদের ক্ষেত্রে। সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষা বা আলো আঁধারি ভাষা, এটা হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে। হ্যাঁ, এটা কিন্তু দুইটা বিসিএস আসছে, 42 বিসিএস আসছে, 38 বিসিএস আসছে। 26 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে আলো আঁধারি বলে অভিহিত করেছেন কে? অভিহিত করেছেন আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। বারবার উপাধির কথাটা কেন বলতেছে? কারণ এটা পরীক্ষায় আসার মধ্যে একটা কোশ্চেন। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোনটা? চর্যাপদ। নিদর্শন হচ্ছে চর্যাপদ, শাখা বললে কিন্তু কাব্য, দুইটা বারবার ভুল হয়। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটি প্রথম কে প্রমাণ করেন? এই যে আদি বাংলা ভাষায় রচিত, আমরা পড়লাম আদি বাংলা, আদি বাংলা ভাষায় রচিত, আদি বাংলা ভাষায় রচিত, এটা প্রথম প্রমাণ করেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার বিখ্যাত বই ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, যেটা বইটা আছে সেই বইটাতে উনি পড়েন। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা কে? 33 বিসিএস এর প্রশ্ন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাই আমার সাথে পড়লে পড়াটা এমন ভাবে গুছে যাবে, এক্সট্রা করে বাসায় পড়া লাগবে না, পড়া কিচ্ছু নাই, আর জাস্ট এই ভিডিওগুলো দেখলে বা আমার সাথে জাস্ট পড়লে একদম পড়া পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে, আমরা পড়ছিলাম মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটা আধুনিকতার বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এটা 33 বিসিএস আসছে, 33 বিসিএস। ডক্টর মোহাম্মদ চৌধুরী, আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? খুব সহজ, বুদ্ধিস্ট মিস্টিক সংস, বুদ্ধিস্ট মিস্টিক সংস, বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইটা ইয়ে করছে, এই নামে লিখছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা 31 নম্বর গেল, তারপরে আমরা গেলাম 32 নম্বর প্রশ্নে গেলাম। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। 33 প্রশ্ন, প্রশ্ন নম্বর 33, নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী? এইটা আমি মনে রাখতে বলছিলাম তিনটা, বাংলা, অসমিয়া মানে আসাম, আরেকটা হচ্ছে উড়িয়া, উড়িয়া মানে উড়িষ্যার ভাষা, উড়িয়া। হ্যাঁ, এই তিনটা হচ্ছে সহোদর ভাষা গোষ্ঠী। ভাষা গোষ্ঠী সহোদর কিন্তু তিনটা, বাংলা, অসমিয়া আর হচ্ছে উড়িয়া। কিন্তু কে কে চর্যাপদকে নিজেদের বলে দাবি করছে? তখন কিন্তু এই বাংলা মানে বাংলাদেশ, অসমিয়া মানে আসাম, উড়িয়া মানে উড়িষ্যা, এই তিনটার সাথে আরো দুইটা যোগ হবে, একটা হচ্ছে বিহার এলাকা, আরো দুইটা এলাকা যোগ হবে, একটা হচ্ছে বিহার আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পাঁচজন মানে পাঁচটা এলাকার লোকজন চর্যাপদকে নিজেদের বলে দাবি করছে। বাংলা মানে বাংলাদেশ, অসমিয়া মানে আসাম, উড়িয়া মানে উড়িষ্যা, বিহার আর হচ্ছে পশ্চিমবঙ্গ, পাঁচ এলাকার মানুষজন নিজেদের বলে দাবি করছে। কিন্তু সহোদর ভাষাগোষ্ঠী তিনটা, বাংলা, অসমিয়া, উড়িয়া। 34 নম্বর প্রশ্ন, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলিকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? কে করছে এটা? 41 বিসিএস এর প্রশ্ন, এটা হচ্ছে মুনি দত্ত, এটা আমি পরীক্ষার হলে ভুল করে এসেছি, এটা আমার মনে আছে এখনো। এটা হচ্ছে মুনি দত্ত, মুনি দত্ত এই পদগুলিকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। এবং মুনি দত্ত যে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন সবগুলোই টিকার মাধ্যমে পাওয়া গেছে, কিন্তু কোনটা পাওয়া যায়নি? 11 নম্বর পদ পাওয়া যায়নি, 11 নম্বর মানে তার 11 নম্বর পদের যে ব্যাখ্যা সেটা পাওয়া যায়নি, বাকি সবগুলা পাওয়া গেছিল। হুম, তাহলে আমরা এই পর্যন্ত আপাতত পড়লাম, হ্যাঁ, এই পর্যন্ত পড়ে রাখলাম, এরপর আমরা একটু সামান্য রেস্ট দিব। যার খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে নাও, আমি নামাজ পড়বো, নামাজটা পড়ে নিই, তারপরে আবার আমরা এসে যোগ দিব, দিয়ে চর্যাপদের বাকি যতটুকু আছে এটা আমরা শেষ করে দিব। সাথে আরেকটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ পড়তে মাত্র 15-20 মিনিট লাগবে। এই এতটুকু পড়া হয়ে গেলে রাত 12টায় আমরা পরীক্ষা দিব, ইনশাল্লাহ আমরা সবচেয়ে ভালো করব পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আজকের এখনকার মতো বিদায়, ভালো থাকো।